শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি টিম মার্শালের এই বইটি রূপান্তর করেছেন হাসান মাহমুদ। রাশিয়া রাশিয়া একটি বিশাল দেশ। বিশাল মানে সুবিশাল। পৃথিবীর সবচেয়ে বড় দেশ। 6 মিলিয়ন বর্গমাইল এলাকার এই দেশটিতে আছে 11টি ভিন্ন ভিন্ন টাইম জোন। রাশিয়ার মধ্যে আছে বিশাল বিশাল বন, নদী, হ্রদ, স্টেপমান নামে পরিচিত বিশাল তৃণভূমি, তুন্দ্রা অঞ্চল, শত শত মাইল জুড়ে বিস্তৃত তৈগা বনাঞ্চল এবং পর্বতমালা। রাশিয়ার এই বিশালত্বের কথা পৃথিবীবাসীর কাছে যেন অতি পরিচিত। রাশিয়ার আকার এতই বড় যে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, রাশিয়া দেশটির সাথে আমরা কোনো না কোনোভাবে জড়িত। রাশিয়ার ভালুক যেন পৃথিবীর সবখানেই, আর সেজন্যই হয়তো রাশিয়ার ম্যাপের আকারও ভালুকের মতো। বিশাল আকৃতির জন্য যথার্থ রূপকেই বলা চলে ভালুক। বিশাল এই দেশটির প্রতীক যে ভালুক হবে তাতে আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই। রাশিয়ান ভালুক কখনো চলে যাচ্ছে শীত নিদ্রায়, কখনো ছাড়ছে হুঙ্কার, কখনো বা সে রয়েছে রাজকীয় কায়দায়। তবে এটা মনে রাখতে হবে যে রাশিয়ান ভালুক সবসময় হিংস্র। ভালুকের ইংরেজি অর্থাৎ বিয়ার মূলত একটি রাশিয়ান শব্দ। তবে ভালুকের হিংস্র এবং ভয়ানক রূপের কথা চিন্তা করে রাশিয়ানরা এই প্রাণীটিকে আসল নামে ডাকতে চায় না। ওরা ভালুককে বলে মেদভেদ। মেদভেদ অর্থ যা মধু পছন্দ করে। ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশ জুড়ে বিস্তৃত বিশাল দেশে অন্তত 1,20,000 মেদভেদ বাস করছে। ইউরাল পর্বতমালার পশ্চিমে আছে রাশিয়ার ইউরোপীয় অংশ এবং এশিয়ার অংশ শুরু হয়েছে ইউরাল পর্বতমালার পূর্ব দিক থেকে। দেশটির একদম পূর্ব দিকে রয়েছে সাইবেরিয়া অঞ্চল। এই সাইবেরিয়াও কম নয়। বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের গা ঘেঁষে বিশাল এলাকা জুড়ে তার অবস্থান। এই বিংশ শতাব্দীতে এশীয় ট্রেনে উঠে শুধুমাত্র সাইবেরিয়া অঞ্চলের পুরোটা অতিক্রম করতে লেগে যাবে পুরো 6টি দিন। এই দূরত্ব, এই বিশালতা পর্যবেক্ষণ করে রাশিয়ান নেতারা সেভাবেই তাদের দেশ এবং পররাষ্ট্রনীতিকে সাজিয়েছে। বিগত কয়েক শতাব্দী ধরে চতুর্দিক পর্যবেক্ষণ করার পর শেষ পর্যন্ত পশ্চিম দিকে বেশি মনোযোগ দেওয়াটাই তাদের কাছে শ্রেয় মনে হয়েছে। রাশিয়া নিয়ে কিছু বলতে গেলে লেখকরা উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত উক্তির শরণাপন্ন হন। 1939 সালে রাশিয়া সম্পর্কে চার্চিল বলেছিলেন, রাশিয়া হচ্ছে একটি মায়াবী এক প্রহেলিকার ভেতরে রহস্যের চাদরে মোড়ানো একটা ধাঁধা। কিন্তু এই ধাঁধার সমাধান কি? 7 বছর পরে চার্চিল নিজেই সেই ধাঁধার উত্তর দিয়ে দেন। আমি নিশ্চিত যে রাশিয়ানরা শক্তি বা ক্ষমতার চেয়ে বেশি আর কোনো কিছুকেই মূল্যায়ন করে না। দুর্বলতাকে তারা যতটা ঘৃণা করে আর কোনো কিছুকেই এতটা ঘৃণা করে না, বিশেষ করে দুর্বল সেনাবাহিনীকে। চার্চিল হয়তো রাশিয়ার বর্তমান নেতৃত্বের কথাই বলেছিলেন। রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে বলা চলে গণতন্ত্রের আলকাল্লায় মোড়ানো এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন। মাদার রাশিয়াও অতীতেও আগ্রাসী নীতিতে এগিয়েছে। বর্তমানে আধুনিক রাশিয়াও সেই প্রাচীন নীতিতেই অটল। ভ্লাদিমির পুতিন যখন ঈশ্বর এবং ইউক্রেনে আরও কোনো পর্বত নেই কেন এই জাতীয় চিন্তা থেকে একটু অবসর নেন, তখন তিনি হয়তো এক স্লাইস পিৎজা নিয়ে ভাবতে বসেন। পিৎজার এই স্লাইসটি হলো উত্তর ইউরোপীয় সমভূমি, আর এই সমভূমির একদম শুরু ধারটি হচ্ছে পোল্যান্ড। উত্তর ইউরোপীয় সমভূমি অঞ্চলটি বিশাল, ফ্রান্স থেকে শুরু করে রাশিয়ার উরাল পর্বতমালা পর্যন্ত। কিন্তু সব জায়গায় এর প্রস্থ সমান না। এই সমভূমির সবচেয়ে চিকন অংশটি অবস্থিত পোল্যান্ডে। এখানে এর প্রস্থ মাত্র 300 মাইল। রাশিয়ার ভূরাজনীতির গভীরতাকে বুঝতে হলে এই উত্তর ইউরোপীয় সমভূমি এবং উরাল পর্বতমালা সম্পর্কে একটা ভালো ধারণা রাখা প্রয়োজন। উরাল পর্বতমালা শুরু হয়েছে কাজাখস্তান থেকে আর শেষ হয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্তে আর্কটিক মহাসাগরে। উত্তর থেকে দক্ষিণে এই পর্বতমালার দৈর্ঘ্য 1000 মাইল। উরাল পর্বতকে এশিয়া এবং ইউরোপের মধ্যে প্রাকৃতিক সীমানা বললেও ভুল হবে না। অন্যদিকে উত্তর ইউরোপীয় সমভূমিতে রয়েছে ফ্রান্সের গোটা উত্তর ও পশ্চিম অংশসহ বেলজিয়াম, নেদারল্যান্ড, উত্তর জার্মানি এবং পোল্যান্ডের অধিকাংশ এলাকা। এই সমভূমি বিস্তৃত হয়ে পরিণত হয়েছে বৃহত্তর ইউরোপীয় সমভূমিতে।
বিশাল এই সমভূমিটি পোল্যান্ডের কিছু অংশে এবং উত্তর দক্ষিণে মাত্র 300 মাইল চওড়া। এই জায়গাটাতে উত্তরে আছে বাল্টিক সাগর আর দক্ষিণে কারাপেথিয়ান পর্বতমালা। রাশিয়ার কাছে ম্যাপের এই অংশটা দুই ধারী তলোয়ারের মতো, কারণ পোল্যান্ডের এই সরু করিডোরটি রাশিয়ার জন্য একদিকে খুবই সুবিধাজনক, একদিক দিয়ে শত্রুপক্ষ যদি ঢুকতে চায় তাহলে রাশিয়ার সৈন্য পাঠিয়ে সহজেই প্রতিহত করতে পারবে। ফলে পোল্যান্ড হয়ে মস্কোর দিকে এগিয়ে যাওয়াটা খুব একটা সহজ হবে না। কিন্তু পোল্যান্ড থেকে পূর্ব দিকে রাশিয়ার যত কাছাকাছি যাওয়া যায়, ফিজারের স্লাইসটি ততই চওড়া হতে থাকবে। রাশিয়ার সীমান্তে পৌঁছাতে পৌঁছাতে এই সমভূমিটি 2000 মাইলেরও বেশি প্রশস্ত হয়ে গেছে। প্রাকৃতিক বাধাবিহীন এই অঞ্চলটি বিপুল পরিমাণে সেনাবাহিনী দিয়েও রক্ষা করা একটা কঠিন ব্যাপার। তবে এই দিক থেকে রাশিয়াকে আক্রমণ করে কখনো পরাজিত করা সম্ভব হয়নি। সেটা কিছুটা কৌশলগত কারণে। আসলে এই পথে আক্রমণ করতে হলে বিশাল লম্বা রাস্তা ধরে সৈন্যদেরকে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহ করতে হবে। এই পথে মস্কো পৌঁছাতে চাইলে সাপ্লাই লাইনকে যতটা লম্বা হতে হবে তাতে কাজটি সঠিকভাবে সম্পন্ন করা প্রায় অসম্ভব। ব্যাপারটা বুঝতে না পেরে নেপোলিয়ন একবার 1812 সালে এই পথ ধরে রাশিয়া আক্রমণ করেছিলেন। হিটলারও একই ভুল করে বসেন 1941 সালে। আর ইতিহাসে এই দুটি ঘটনাই বড় ধরনের ভুল হিসেবে লিপিবদ্ধ হয়ে আছে। ঠিক একইভাবে রাশিয়ার আরেকটি অঞ্চল রাশিয়াকে সুরক্ষা দিচ্ছে। এই অঞ্চলটাকে বলা হয় রাশিয়ান ফার ইস্ট, রাশিয়ার সুদূর পূর্ব। এটা হলো রাশিয়ার সবচেয়ে পূর্বের অঞ্চল। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরগুলো অবস্থিত এই এলাকায়। এশিয়া থেকে সেনাবাহিনী নিয়ে রাশিয়ার এই এশিয়ান অংশে প্রবেশ করে দূরে যাওয়া কোনো উপায় নেই। চারদিকে শুধু বরফ আর বরফ। কোনো সেনাবাহিনী যদি এইসব প্রতিকূলতাকে জয় করে এগিয়েও যায়, তার শেষ সীমানা হলো ইউরাল পর্বতমালা। এরপরে আর যাওয়ার উপায় নেই। ফলে সেনাবাহিনীকে তখন আটকে থাকতে হবে প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যে। এরকম বিশাল আর দুর্গম এলাকায় টিকে থাকতে হলে সাথে থাকতে হবে প্রচুর পরিমাণে খাদ্য আর অন্যান্য রসদ। আর যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণের সম্ভাবনা তো থাকছেই। এইসব কারণে আপনি হয়তো ভাবতে পারেন রাশিয়াকে আক্রমণ করার হিম্মত হয়তো কারোরই নেই, কিন্তু রাশিয়ানরা এভাবে চিন্তা করে না। কারণ বিগত 500 বছরে পশ্চিম দিক থেকে অনেকবারই রাশিয়ার উপর বহিঃশক্তির আক্রমণ হয়েছে। পোলিশরা 1605 সালে উত্তর ইউরোপীয় সমভূমি ধরে রাশিয়া হামলা করেছিল। এরপর 1708 সালে দ্বাদশ চার্লসের নেতৃত্বে আসে সুইডিশরা। নেপোলিয়নের কথা তো আগেই বলা হয়েছে। এমনকি জার্মানরাও দুই বিশ্বযুদ্ধের সময় দুবার চেষ্টা করেছে, একবার 1914 সালে এবং পরের বার 1941 সালে। নেপোলিয়নের সময় থেকে 1853 থেকে 1856 সালে ক্রিমিয়ার যুদ্ধকে ধরে আর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে প্রায় 33 বছরে একবার করে উত্তর ইউরোপীয় সমতলে যুদ্ধ করতে হয়েছে রাশিয়াকে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন পশ্চিম এবং মধ্য ইউরোপে অবস্থিত জার্মানির নিয়ন্ত্রণাধীন কিছু এলাকা রাশিয়ানরা দখল করে নেয়। এই এলাকাগুলো পরে সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে যায়। ওই সময়ে সোভিয়েত ইউনিয়ন যেন সাবেক রাশিয়ান সাম্রাজ্যের আগ্রাসী পথেই হাঁটছিল। রাশিয়ার এই আগ্রাসী স্বভাবের জবাব দিতেই মূলত পশ্চিমা দেশগুলো 1949 সালে ন্যাটো সামরিক জোট প্রতিষ্ঠা করে। ইউরোপ আর উত্তর আমেরিকার দেশগুলো ন্যাটোর অন্তর্ভুক্ত হয়। ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল ইউরোপ এবং আটলান্টিকের উত্তর অংশকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করা। তবে সোভিয়েত ইউনিয়নও চুপ করে বসে থাকেনি। ন্যাটোর প্রতিষ্ঠার জবাবে 1955 সালে রাশিয়ার নেতৃত্বে ওয়ারশো প্যাক্ট স্বাক্ষর করে ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো। এই চুক্তির মাধ্যমে দেশগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে সামরিক প্রতিরক্ষা বাড়াতে চেয়েছিল। প্রথম দিকে মনে হচ্ছিল এই বড় কঠিন বন্ধন, একদম তো লৌহ নির্মিত, কিন্তু 1980-র দশকে থেকে এই বন্ধন দুর্বল হতে থাকে। আর বার্লিন দেয়ালের পতনের সাথে সাথে চুক্তিও ভেস্তে যায়। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রাক্তন প্রেসিডেন্ট গর্বাচেভের খুব একটা অনুরাগী বলা যাবে না। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান দুরবস্থার জন্য এবং বিশেষ করে 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার জন্য তিনি গর্বাচেভকেই দায়ী করবেন।
পুতিনের মতে এই বিভক্তি ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া উদ্বেগের সাথে ন্যাটোর সম্প্রসারণ দেখে চলছে। ন্যাটো ধীরে ধীরে হাত বাড়াচ্ছে সোভিয়েতপন্থী দেশগুলোর দিকে। অনেক দেশই কথা দিয়েছিল যে তারা সবসময় রাশিয়ার সাথেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত দেশগুলোকেও সদস্য করে নিয়েছে ন্যাটো। চেক রিপাবলিক, হাঙ্গেরি আর পোল্যান্ডের ন্যাটো যোগ দিয়েছে 1999 সালে। বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া যোগ দিয়েছে 2004 সালে। আর 2009 সালে আলবেনিয়াকে যুক্ত করা হয়েছে। রাশিয়ার দাবি হলো দেশগুলো ন্যাটো যোগ দিয়ে রাশিয়ার সাথে চুক্তি বহির্ভূত কাজ করেছে, কিন্তু ন্যাটোর ভাষ্য মতে এই দেশগুলো রাশিয়ার কাছে কখনোই এমন কোনো শপথ করেননি। অন্যান্য পরাশক্তিদের মধ্যে রাশিয়াও পরিকল্পনা করার সময় ভবিষ্যৎ মাথায় রেখে কাজ করে। আগামী 100 বছরে কি হতে পারে সেটাও তাদের ভাবতে হয়। রাশিয়া জানে ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। 100 বছর আগেও কি কেউ ভাবতে পেরেছিল যে মস্কোর নাকের ডগায় মাত্র কয়েকশো মাইল দূরে পোল্যান্ড আর বাল্টিক সাগরে এসে মার্কিন সামরিক বাহিনী ঘাঁটি স্থাপন করতে পারবে? 1889 সালে ওয়ারশো চুক্তি ভেঙে যাওয়ার পর 15 বছরের মধ্যেই সংশ্লিষ্ট দেশগুলো সবাই ন্যাটো অথবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে ফেলে। এইসব ঘটনা যে রাশিয়ার নেতাদের নাড়া দেয় না, একথা ভাবা মোটেই উচিত হবে না। পাশাপাশি নিজেদের ইতিহাসের দিকেও নজর রাখতে হবে। রাশিয়া নামে যে একটি দেশ হতে পারে, এই ভাবনার শুরু হয় 9ম শতাব্দীর দিকে। নিরাপদে নিপার নদীর ধারে ছিল কিয়েভ শহর। সেই সময় কিয়েভ শহরকে কেন্দ্র করে নিপার নদীর আশেপাশে কয়েকটি শহর মিলে একটি ছোট ফেডারেশন বা যুক্তরাষ্ট্র গঠন করা হয়। এই কাজটি করেছিল কিছু পূর্ব স্লাভিক গোত্রের মানুষরা। এই অঞ্চল এখন ইউক্রেন নামে পরিচিত। তাদের ফেডারেশনের নাম ছিল কিয়েভান রুশ। তবে কিয়েভান রুশকে বর্তমান সময়ের মতো কোনো জাতিরাষ্ট্র বলা চলে না। এরপর ত্রয়োদশ দশকে মঙ্গোলরা প্রবল প্রতাপে তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। সাম্রাজ্য বিস্তারের জন্য মঙ্গোলরা অন্যান্য অঞ্চলের মতো রাশিয়ার ভূমিকেও রেহাই দেয়নি। এই অঞ্চলটি তখন দক্ষিণ ও পূর্ব দিক থেকে প্রচুর মঙ্গল আক্রমণের শিকার হয়। এর জবাবে সদ্য জন্ম নেওয়া সেই রাশিয়া তখন একটু উত্তর পূর্বে সরে এসে মস্কোকে কেন্দ্র করে তাদের অঞ্চলটিকে নতুনভাবে ঢেলে সাজায়। সেই সময় রাশিয়া গ্র্যান্ড প্রিন্সিপালিটি অফ মস্কোভি নামে পরিচিত ছিল। তখন রাশিয়াকে আক্রমণ করা সহজ ছিল, কারণ দেশটির কোনো প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না কোনো মরুভূমি বা বড় কোনো পর্বত। ছিল শুধু অল্প কয়েকটা নদী আর স্টেপ নামক বিশাল তৃণভূমির দক্ষিণ এবং পূর্ব দিকে ওত পেতে ছিল মঙ্গোলরা। এই মঙ্গোলরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। তারা চাইলে যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারত। রাশিয়ার সম্রাটকে বলা হয় জার। রাশিয়ার প্রথম জার আইভান দ্য টেরিবল আক্রমণই শ্রেষ্ঠ প্রতিরক্ষা এই নীতি প্রবর্তন করেন। প্রথমে তিনি দেশের মানুষকে একত্রিত করার উদ্যোগ নেন। জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হওয়ার আগে চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে রাশিয়া। শক্তি সঞ্চয়ের পরে তিনি সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেন। রাশিয়া এভাবেই বিশালতর হওয়া পথে যাত্রা শুরু করে। একা একজন মানুষ কিভাবে ইতিহাস বদলে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলেন জার আইভান দ্য টেরিবল। তার দূরদৃষ্টি এবং নির্মমতা ছাড়া রাশিয়ার সম্পূর্ণ ইতিহাস অন্যরকম হতো। রাশিয়ার সম্প্রসারণ নীতি অবশ্য শুরু হয়েছিল তার দাদু আইভান দ্য গ্রেটের আমল থেকে। তবে বুড়ো আইভান রাজ্য বিস্তারের ঝোঁক ততটা তীব্র ছিল না। 1533 সালে তার নাতি আইভান দ্য টেরিবল ক্ষমতায় আসার পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। তিনি অধিগ্রহণ করে নেন উরাল পর্বতমালার পূর্বাঞ্চল, কাস্পিয়ান সাগরের দক্ষিণাঞ্চল, সুমেরু বৃত্তের উত্তর অংশ। রাশিয়া একে একে কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর তারা ককেশাস পর্বতমালাকে মঙ্গোলদের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে ব্যবহার করে।
চেচনিয়াতেও তারা সেনা ঘাঁটি স্থাপন করে। এভাবে মঙ্গোলদের পাশাপাশি পার্সিয়ান এবং অটোমান সাম্রাজ্যকেও আটকানো সম্ভব হয়। এর মাঝে কিছু বাধা বিপত্তি এলেও রাশিয়া পরের 100 বছর উরাল পর্বত অতিক্রম করে এগিয়ে যায় সাইবেরিয়ার দিকে। ধীরে ধীরে বহু পূর্বের প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত দখল নিয়ে নেয়। রাশিয়ানরা এবার পেয়ে গেল একটা আংশিক বাফার জোন, সেই সাথে পিছু হটার জন্য একটা ভালো জায়গা। কেউ আক্রমণ করে বসলে গা বাঁচাতে পিছু হটার জন্য এই জায়গাগুলো আদর্শ। উরাল পর্বতমালা পার হয়ে বা আর্কটিক সাগরের দিকে তাদের কেউ আক্রমণ করতে আসবে না। মূলত এই সময়টাতেই রাশিয়া দেশটা প্রথমবারের মতো আমাদের পরিচিত রাশিয়া হয়ে উঠেছিল। এই সময় রাশিয়াকে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে আক্রমণ করা সম্ভব ছিল, কিন্তু সেই জন্য প্রয়োজন হতো বিপুল পরিমাণ সৈন্য। আক্রমণ করতে চাইলেই এই সেনাদের আবার অনেক দিন ধরে প্রচুর খাবার এবং রসদ সরবরাহ করতে হবে, যা মোটেই সহজ কাজ নয়। রাশিয়া এইভাবে নিজেদের সুরক্ষা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলল। গড়ে উঠতে লাগলো আধুনিক রাশিয়া। অষ্টাদশ শতকে রাশিয়া ছিল সম্রাট পিটার দ্য গ্রেটের অধীনে। তার হাত ধরেই মূলত 1721 সালে আধুনিক রাশিয়ান সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। তিনি এবং তার পরে সম্রাজ্ঞী ক্যাথারিন দ্য গ্রেট মিলে পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তার করেন। জাতীয়তাবাদের প্রসার ছাড়াও তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য বাড়ানো। সম্রাটের উদ্দেশ্য দিনে দিনে বেশ ভালোভাবেই বাস্তবায়িত হতে থাকে। রাশিয়া হয়ে ওঠে একটি শক্তিধর প্রভাবশালী রাষ্ট্র। শক্তিশালী রাশিয়া তখন প্রবল প্রতাপে দখল করে নেয় ইউক্রেনকে এবং পৌঁছে যায় কার্পেথিয়ান পর্বতমালা পর্যন্ত। এরপর তারা বাল্টিক সাগরের আশেপাশের অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে কার্যক্রম চালাতে থাকে। একদিকের অনেক অঞ্চলও তারা পর্যায়ক্রমে দখল করে নেয়। আমরা এখন যে দেশগুলোকে লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া নামে চিনি, তারা সবাই ছিল সেই সব দখলকৃত এলাকায়। এই এলাকাগুলো মস্কোর চারপাশের একটা শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করেছিল। রাশিয়া এতদিন ধরে যে প্রাকৃতিক প্রতিরক্ষা চাইছিল তা পেয়ে গেল এবং এই মস্কোকে ঘিরে রাশিয়ার এই অংশটাই হয়ে উঠল বিশাল দেশটির প্রাণকেন্দ্র। প্রতিরক্ষা বলয় শুরু হয়েছিল আর্কটিক অঞ্চল থেকে। এখন তা বাল্টিক সাগরের অঞ্চল ধরে কাস্পিয়ান পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপর উরাল পর্বতমালার পাশ দিয়ে আর্কটিককে ঘিরে এসে সম্পূর্ণ হয়েছে বলয়টি। স্থল বা বাল্টিক সাগর কোনো পথেই রাশিয়া আক্রমণ করা আর সহজ রইল না। বিংশ শতকের শুরুর দিকে রাশিয়ান কমিউনিস্ট মতবাদ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। সেই কমিউনিস্ট রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয়। দুনিয়ার মজদুর এক হও নামক স্লোগানের ব্যবহার করে রাশিয়ানরা সাম্রাজ্যের মতোই দুর্দমনীয় আগ্রাসী গতিতে এগিয়ে থাকে। সোভিয়েত ইউনিয়ন তথা ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যাল রিপাবলিক্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন তার সীমানা আরও বাড়িয়ে নেয়। প্রশান্ত মহাসাগর থেকে বার্লিন, আর্কটিক থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয় সেই সোভিয়েত ইউনিয়নের সীমানা। রাশিয়া পরিণত হয় সত্যিকারের এক পরাশক্তিতে। রাশিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী রইল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই পরাশক্তি রাশিয়ার কাছে নানা রকম অভ্যন্তরীণ সমস্যা। প্রথমত, রাশিয়ার আকার বিশাল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র। আমেরিকা বা চীনের দ্বিগুণ, ভারতের 5 গুণ, যুক্তরাজ্যের 25 গুণ। কিন্তু দেশটির জনসংখ্যা সেই তুলনায় অত্যন্ত কম, মাত্র 144 মিলিয়ন, যা নাইজেরিয়া বা পাকিস্তানের চেয়েও কম। রাশিয়ার বেশিরভাগ অঞ্চলই ফসল উৎপাদনের জন্য খুব অল্প সময় পাওয়া যায়। এই অল্প সময়ে উৎপাদিত ফসল এত বড় একটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মধ্যে বিতরণ করাটা মোটেও সহজ কাজ নয়। এছাড়া রাশিয়ার কিছু অঞ্চল রয়েছে ইউরোপের মধ্যে আর বাকি অংশ রয়েছে এশিয়ার মধ্যে। এশীয় অংশে রাশিয়া উরাল পর্বতমালা সংলগ্ন ইউরোপীয় রাশিয়ার মতো এতটা শক্তিশালী নয়। এশিয়ার অংশে কাজাখস্তান, মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সাথে সীমানা থাকলেও এই অংশে রাশিয়া তার প্রভাব দেখাতে পারেনি। রাশিয়ার সাথে জাপান এবং যুক্তরাষ্ট্রের সমুদ্র সীমানা রয়েছে। এই সমুদ্র সীমায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বলতে গেলে ব্যর্থ হয়েছে রাশিয়া। একটা সময় আমেরিকার সিনেটর সারা
পোলিনের একটা উক্তি নিয়ে বেশ ঠাট্টা হয়েছিল। তিনি বলেছিলেন, আমাদের আলাস্কা থেকেও রাশিয়া দেখা যায়। মিডিয়া এটা অতিরঞ্জিত করে বলেছিল এভাবে, আমি আমার ঘর থেকেও রাশিয়া দেখতে পাই। পলিনের উক্তি নিয়ে যতই ঠাট্টা করা হোক না কেন, তিনি খুব কিছু ভুল বলেননি। তিনি আসলে বলেছিলেন রাশিয়াকে আপনি আলাস্কার একটি দ্বীপ থেকেও দেখতে পারবেন। তার সেই কথার ব্যাখ্যায় আসা যাক এবার। বেরিং প্রণালীতে রাশিয়ার একটি দ্বীপ আছে, আর এই প্রণালীতে লিটল ডায়োমিড নামে একটি দ্বীপ মার্কিন আলাস্কার মধ্যে পড়েছে। দ্বীপ দুইটার দূরত্ব মাত্র 2.5 মাইল। লিটল ডায়োমিড থেকে রাশিয়ার ওই দ্বীপটি খালি চোখেই দেখা যায়। তাই আলাস্কা অর্থাৎ আমেরিকা থেকে রাশিয়াকে যে খালি চোখে দেখা যায়, সে কথাটা মোটেও ভুল নয়। উরাল পর্বতের যে জায়গাটা থেকে ইউরোপ মহাদেশ শেষ, সেখান থেকে এশিয়ার শুরু। আকাশ যখন পরিষ্কার থাকে তখন এই জায়গাটায় একটু সময় নিয়ে বসতে পারেন। সময়টা বৃথা যাবে না। সামনে তাকালে সারি সারি পার গাছ পেরিয়ে দৃষ্টি চলে যাবে সুদূর বহুদূরে পূর্বে। শীত এলে এই এলাকা তুষারে ছেয়ে যায়। সাইবেরিয়ার তুষার আবৃত এই সমতল ভূমিটি নেমে গেছে বহু দূরের ইয়েকাতেরনিকবার্গ শহরের দিকে। পর্যটকেরা এই জায়গায় এসে একটা মজার কাজ করেন। এক পা এশিয়া আর এক পা ইউরোপে রেখে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেন্ট পিটারবার্গ থেকে এই অংশটিকে আসতে আপনাকে পশ্চিম রাশিয়ার প্রায় 1500 মাইল পাড়ি দিতে হবে। ভাবছেন এটাই যথেষ্ট? তবে জেনে রাখুন, সিনেটর সারা পলিনের উল্লেখ করা বেরিং প্রণালীর ওই জায়গাটা অর্থাৎ আলাস্কা থেকে খালি চোখে রাশিয়ার যে দ্বীপ দেখা যায়, সেইখানে পৌঁছতে হলে আপনাকে আরও 4500 মাইল পথ পাড়ি দিতে হবে। এইটা হলো মাইলের হিসাব। কিলোমিটারের হিসাব করলে সংখ্যাটা আরও বড় হবে। রাশিয়া এতটাই বিশাল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অল্প কয়েকদিন পরেই আমি উরাল পর্বতের যেই জায়গাটাতে গিয়েছিলাম, সেখানে ইউরোপ মিশেছে এশিয়ার সাথে। আমার সাথে ক্যামেরায় ছিলেন একজন রাশিয়ান। ফটোগ্রাফিতে তিনি একজন ঝানু লোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা এসে যখন স্তালিনগ্রাদে তাণ্ডব চালাচ্ছিল, সেই সময়ের বহু ফুটেজ তার ক্যামেরায় তোলা আছে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো বলুন আপনি এশীয় না ইউরোপীয়? একটু ভেবে তিনি জবাব দিলেন, কোনোটাই না, আমি রাশিয়ান। ইউরোপীয়রা রাশিয়াকে যাই ভাবুক না কেন, বিভিন্ন কারণে রাশিয়া কখনোই এশিয়ার পরাশক্তি হতে পারে না। রাশিয়ার 75 ভাগ ভূমি এশিয়া অবস্থিত, অথচ এই 75 ভাগ জায়গায় বসবাস করেন রাশিয়ার জনসংখ্যার মাত্র 22 ভাগ মানুষ। সাইবেরিয়াকে বলা যায় রাশিয়ার রত্নভূমি, কারণ সাইবেরিয়ার খনিজ পদার্থ, তেল এবং গ্যাসের বেশিরভাগই রয়েছে সাইবেরিয়াতে। কিন্তু এই অঞ্চলের পরিবেশ প্রচণ্ড রকম প্রতিকূল। মাসের পর মাস এখানে থাকে তীব্র ঠান্ডা। এখানে রয়েছে সুবিশাল এক বনাঞ্চল, এই বনের নাম তৈগা। এই বনাঞ্চল ছাড়া বাকি জায়গায় মাটি আবার খুবই রুক্ষ। এছাড়া রয়েছে মাইলের পর মাইল জলাভূমি। ফলে এই বিশাল সাইবেরিয়া অঞ্চলে কৃষিকাজের জন্য একদমই উপযুক্ত নয়। সাইবেরিয়ার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রেলপথ আছে মাত্র 2টি। একটি হলো ট্রান্স সাইবেরিয়ান লাইন, অন্যটি হলো বৈকাল আমুর মেইন লাইন। কিন্তু এই রেলপথ ছাড়া উত্তর থেকে দক্ষিণে যাওয়ার আর তেমন কোনো ভালো বন্দোবস্ত নেই। আধুনিক মঙ্গোলিয়া অথবা চীনকে ক্ষমতা প্রদর্শনের মতো লোকবল বা রসদ পরিবহনের রাস্তাঘাটও নেই রাশিয়ায়। বরং সুদূর ভবিষ্যতে কোনো এক সময় চীন এসে উল্টো রাশিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করতেও পারে। তবে এই নিয়ন্ত্রণটা কিন্তু চীন আক্রমণ করে করবে না। আসলে রাশিয়ার এই অংশে জন্মহার দিন দিন কমছে, আর এই অঞ্চলে চাইনিজ মাইগ্রেশন দিন দিন বেড়ে চলছে। পশ্চিমে উরাল পর্বতমালা থেকে 1000 মাইল পূর্বের ইয়েনিসাই নদী পর্যন্ত বেশিরভাগ শহরেই আপনি চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাবেন। এমনকি চীন থেকে আরও নানা ধরনের ব্যবসা রাশিয়ার এইসব অঞ্চলে আসি করছে। আর পূর্ব দিকের বিরানভূমিতে চীনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব চালু হওয়ার সম্ভাবনা আরও বেশি ছাড়া কম নয়। রাশিয়ার প্রাণকেন্দ্র থেকে আপনি যত দূরেই যাবেন ততই দেখবেন নানা রকম মানুষ, নানা রকম জাতি। তাদের অনেকেই জাতিগতভাবে রাশিয়ান নয়। মস্কো নিয়ে তাদের বিশেষ আগ্রহ নেই। রাশিয়াও তাদের বিশ্বাস করে না। এই কারণেই অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাশিয়ার এখনও সোভিয়েত আমলের মতোই বাড়াবাড়ি রকমের তোড়জোড় রয়েছে।
সোভিয়েত আমলে রাশিয়া এক ধরনের ঔপনিবেশিক শক্তির মতোই আচরণ করেছে। রাশিয়ার ফেডারেশনের কর্তৃত্ব বজায় রাখতে তারা হয়েছিল মরিয়া। কেন্দ্র থেকে দূরের ভিন্ন অঞ্চলের প্রশাসনিক বিরোধিতার সম্মুখীন হয়েছে রাশিয়ারা। এরকম জায়গায় মধ্যে রয়েছে চেচনিয়া, দাগেস্তান এবং ককেসাস। এইসব অঞ্চলের জনগণ রাশিয়ান ফেডারেশনের সাথে তখনও একাত্মবোধ করত না, এখনও করে না। তবুও তাদেরকে সোভিয়েত বশ্যতা মানতে হয়েছিল। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগে দেশটির অর্থনীতি ধসে পড়তে শুরু করে। আর পড়বে নাই বা কেন? সরকারের মনোযোগ তখন জনগণের কল্যাণের চাইতে আফগান যুদ্ধের দিকেই বেশি ছিল। এই যুদ্ধের পরাজয়ে সোভিয়েত অর্থনীতিকে একদম ডুবিয়ে দেয়। রিজার্ভ সঞ্চিত অর্থের চেয়ে অনেক বেশি খরচ করে ফেলার কারণে সৃষ্টি হয় অর্থনৈতিক মন্দার। এই অর্থনৈতিক মন্দাই সোভিয়েত রাশিয়াকে ভাঙনের পথে নিয়ে যায়। সোভিয়েত রাশিয়া ছোট হতে হতে প্রায় প্রাক সমাজতন্ত্র যুগের রাশিয়ার আয়তনে পৌঁছে যায়। তখন রাশিয়ার সাথে ইউরোপীয় সীমানায় ছিল এস্তোনিয়া, বেলারুস, লাটভিয়া, ইউক্রেন, জর্জিয়া আর আজারবাইজান। 1979 সালে আফগানিস্তানের কমিউনিস্ট সরকারের সমর্থনে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সোভিয়েত রাশিয়া। সরকারি বাহিনীকে রাশিয়া তখন সরাসরি সহায়তা করে। কমিউনিস্ট বিরোধী মুসলিম গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা টিকিয়ে রাখছিল কমিউনিস্ট সরকারকে। তবে এই সহায়তা আফগানিস্তানের সাধারণ জনগণ কখনোই ভালো চোখে দেখেননি। সাধারণ আফগান জনগণের মনে মার্কস লেনিনের মহান আদর্শ কখনো জায়গা করে নিতে পারেনি। মস্কো সবসময় চাইতো অন্য কোনো শক্তি এসে এই অঞ্চলে প্রভাব ফেলার আগেই আফগান অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে। উগ্র জাতীয়তাবাদী রাশিয়ান নেতা ভ্লাদিমির জিরিনোভস্কি স্বপ্ন দেখতেন ভারত মহাসাগরের উষ্ণ জলে সোভিয়েত আর্মি তাদের বুট পরিষ্কার করছে। তার দেখানো এই স্বপ্ন পূরণের পথেই চলছিল রাশিয়া। জিরিনোভস্কি কেন এই স্বপ্ন দেখতেন? আসলে রাশিয়া সবসময় একটি উষ্ণ জলের বিশাল উৎস চাইত, যা শীতকালে জমে যাবে না। রাশিয়ার বন্দরগুলো ব্যবসার জন্য ভালো নয়। আর্কটিক অঞ্চলের মানমানস্ক বন্দরের জল বছরের বেশিরভাগ সময়ই বরফে জমা থাকে। রাশিয়ার বৃহৎ বন্দর ভ্লাদিভস্টক বছরের 4 মাসই থাকে বরফে ঢাকা। আর এই বন্দরে রয়েছে জাপান সাগর। জাপান সাগরের আবার জাপানের নিয়ন্ত্রণে। রাশিয়ার মতো একটি পরাশক্তি এরকম আবদ্ধ অবস্থা থাকতে চাইবে কেন? আর ব্যবসার জন্য এরকম অবস্থা মোটেও আদর্শ নয়। নৌপথে পরিবহনের খরচ সবসময় অনেক কম। আর এই সুবিধাটা না পাওয়ায় সোভিয়েত ইউনিয়নের সত্যিকারের বৈশ্বিক শক্তি হয়ে উঠতে পারছিল না। আফগানিস্তান দখল করলে তারা সেই সুবিধাটাই পেত। সেই সাথে বাণিজ্য প্রসারের জন্য 29টি নতুন পথও উন্মুক্ত হয়ে যেত। রাশিয়ার আসলে এমন একটা সমুদ্রবন্দর দরকার যার সাথে মহাসাগরগুলো সরাসরি সংযোগ রয়েছে এবং যে বন্দরের পানি ঠান্ডায় জমে যায় না। এই ধরনের একটা সমুদ্রবন্দর না থাকা রাশিয়ার জন্য একটা বিশাল একটা প্রতিবন্ধকতা। কৌশলগত দিক থেকে এই বন্দরের বিষয়টাও উত্তর ইউরোপের সমতল ভূমির মতোই গুরুত্বপূর্ণ। রাশিয়ার নানা রকম ভৌগোলিক প্রতিকূলতা থাকলেও দেশটিতে রয়েছে নানা রকম অতি মূল্যবান খনিজ সম্পদ, তেল এবং গ্যাস। এই কারণেই যে কারণেই হোক না কেন দেশটি কখনোই দুর্বল ছিল না। নদী এবং সমুদ্রপথে এসব সম্পদের বাণিজ্য ঠিকঠাক করতে পারলে রাশিয়া সবসময় শক্তিশালী একটি দেশ হয়ে টিকে থাকবে। কিন্তু তার জন্য চাই সুবিধাজনক বন্দর। রাশিয়ার মূল দুর্বলতা হলো উষ্ণ পানির বন্দরের অভাব। এই ব্যাপারটিকে তারা অ্যাকিলিস হিল বলা যায়। এজন্য 1725 সালে পিটার দ্য গ্রেট তার উত্তরসূরিদের উপদেশ দিয়েছিলেন কনস্টান্টিনোপল ও ভারতের যত কাছাকাছি সম্ভব আধিপত্য বিস্তার করতে। এই দেশ এই জায়গাগুলোতে আধিপত্য বিস্তার করতে পারবে। পুরো পৃথিবী তার তুরস্ক থেকে শুরু করে পারস্য উপসাগরে হয়ে যুদ্ধ করতে করতে ভারতের দিকে এগিয়ে যাওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। সোভিয়েত রাশিয়া ভেঙে যাবার পর 15টি দেশ গঠিত হয়। এ যেন ভৌগোলিক বাস্তবতার এক মধুর পরিশোধ। নতুন ম্যাপটি আগের চেয়ে যৌক্তিক। পর্বত, নদী, হ্রদ আর সাগরের মাধ্যমে দেশগুলো সঠিকভাবে বিভক্ত হয়। সীমানাও ঠিকঠাক নির্ধারিত ছিল। ভাষাগত আর সাংস্কৃতিক দিক দিয়ে সোভিয়েত রাশিয়ার বিভিন্ন অঞ্চলের জনগণ একে অপরের থেকে আলাদা।
তবে স্থান অঞ্চলগুলো যেমন উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান আবার এমন নয়। স্তালিন এই অঞ্চলগুলোর সীমানা নির্ধারণ ক্ষেত্রে কৌশলী আচরণ করেছিলেন। তিনি এমনভাবে এইসব অঞ্চলের সীমানা নির্ধারণ করেছিলেন যেন প্রতিটি দেশের মধ্যেই সংখ্যালঘু হিসাবে পাশের দেশের প্রচুর সংখ্যক মানুষ থাকে। এভাবে বিভেদ জিইয়ে রেখে তিনি অঞ্চলগুলোকে দুর্বল এবং অস্থিতিশীল করে রাখতে চেয়েছিলেন। সোভিয়েত রাশিয়াকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ, তাদেরকে যেতে হয়েছে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে। দেশটির বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল অধিগ্রহণ করেছে, আবার ভাঙনের মুখেও পড়েছে। সাবেক সোভিয়েত রাষ্ট্রের অংশ ছিল এই দেশগুলো। তাদের রাজনৈতিক গুরুত্ব এখনও কমে যায়নি। ওয়ারশো চুক্তি থেকে বেরিয়ে এসে দেশগুলো কোনোটা হয়ে গেছে পশ্চিমাপন্থী, আবার কোনোটা হয়েছে রাশিয়াপন্থী। তবে কিছু কিছু দেশ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে, যেমন উজবেকিস্তান, আজারবাইজান এবং তুর্কমেনিস্তান। পশ্চিমা বিশ্ব অথবা রাশিয়ার সাথে যোগ না দেওয়ার পেছনে শক্ত কারণ আছে তাদের। এই দেশগুলো নিজেদের খনিজ সম্পদ ব্যবহার করে শক্তি উৎপাদন করেছে, অন্য দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলেছে। রাশিয়াপন্থী দেশগুলো হচ্ছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, বেলারুশ এবং আর্মেনিয়া। এই দেশগুলো অর্থনীতি নানাভাবে রাশিয়ার উপর বাধা পড়ে আছে, অনেকটা পূর্ব ইউক্রেনের মতো পরিস্থিতি। রাশিয়ার উপর অর্থনৈতিক নির্ভরশীলতার সূত্র ধরেই পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থী বিদ্রোহ শুরু হয়েছে। স্থান অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ হলো কাজাকিস্তান। কূটনীতিকভাবে তারা রাশিয়ার প্রতি ভালোভাবেই নির্ভরশীল। কাজাকিস্তানে অল্প কিছু সংখ্যক রাশিয়ান বাস করে। এই সংখ্যালঘু রাশিয়ান জনগোষ্ঠীর কারণে রাশিয়ার সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখতে হয়। রাশিয়াপন্থী এই 5টি দেশের মধ্যে কাজাকিস্তান এবং বেলারুশ আবার যোগ দিয়েছে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে। একে বলতে পারেন গরিবের ইউরোপীয় ইউনিয়ন। এই 5টি দেশ আবার রাশিয়ার সাথে মিলে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন CSTO নামে পরিচিত একটি সামরিক জোটও তৈরি করেছে। এই বন্ধনকে অবশ্য সেই সোনালী সময়ের ওয়ারশো চুক্তির মতো এত পোক্ত বলা যায় না। তবে এই সুযোগে কিরগিজস্তান, তাজিকিস্তান এবং আর্মেনিয়াতে সৈন্য মোতায়েন করতে পারছে রাশিয়া। এবার বলা যাক পশ্চিমাপন্থী দেশগুলোর কথা। এই দেশগুলো একসময় ওয়ারশো চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু এখন তারা ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছে। এই দেশগুলো হলো পোল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, চেক রিপাবলিক, বুলগেরিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আলবেনিয়া ও রোমানিয়া। এর মধ্যে কয়েকটি দেশ সোভিয়েত আমলে সোভিয়েত ইউনিয়নের প্রদেশ হিসেবে ছিল। সোভিয়েত শাসনকালে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সবচেয়ে বেশি ভুগতে হয়েছে। এইসব দেশের পাশাপাশি জর্জিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মলদোভাও ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায়, কিন্তু রাশিয়ার সাথে বন্ধুত্ব তাদেরকে আটকে রেখেছে। রাশিয়া তাদের মিত্র দেশের সাথে বন্ধুত্বের নিদর্শন হিসাবে তাদের জামিনে রাশিয়ার সৈন্য ও রেখেছে। ফলে এই দেশগুলোর মধ্যে যে কোনো একটি ন্যাটোতে যোগ দিলে যুদ্ধ বেঁধে যাবে। 2013 সালে ইউক্রেনের এই ধরনের ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠলে তৈরি হয়েছিল ব্যাপক রাজনৈতিক অস্থিরতা। মস্কো তখন চরম অবস্থান নিয়েছিল। তারপর কিয়েভের রাশিয়াপন্থী সরকার নির্বাচিত হলে মস্কো আশ্বস্ত হয়। ফলে ইউক্রেন আবার উত্তর ইউরোপের সমভূমিতে রাশিয়ার বাপার্জন হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে থাকে। নিরপেক্ষ ইউক্রেনের প্রতিজ্ঞা করে যে তারা পশ্চিমা জোটে যোগ দেবে না। ইউক্রেনের নিরপেক্ষ অবস্থানে থাকুক তা নিয়ে রাশিয়ার কোনো আপত্তি নেই। রাশিয়াকে ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের উষ্ণ জল ব্যবহার করতে দিলেই হলো। ইউক্রেন যদি নেটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়, রাশিয়া কৃষ্ণ সাগরের উপর থেকে অধিকার হারিয়ে ফেলবে, আর ন্যাটো এসে বসবে রাশিয়ার নাকের ডগায়। রাশিয়ার পক্ষে কি তা সহ্য করা সম্ভব? ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দুই পক্ষের সাথেই মিত্রতা বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি পশ্চিমের সাথে সদ্ভাব রাখতেন, আবার মস্কোকেও সম্মান জানাতেন। পুতিন তাই তাকে সহ্য করে গেছেন। কিন্তু ইয়ানুকোভিচ যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা বড় ব্যবসায়িক চুক্তির দিকে এগুতে থাকেন, তখন নড়ে চলে বসলেন পুতিন। রাশিয়ান পররাষ্ট্র নীতি বিশারদরা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কোনো চুক্তি করা মানে ন্যাটোর সদস্যপদ পাওয়ার দিকে এগিয়ে যাওয়া। এটা রাশিয়ার জন্য একটা বিপদ সংকেত। পুতিন এখন ইউক্রেনের প্রেসিডেন্টকে এমন একটা প্রস্তাব দিলেন যা অগ্রাহ্য করা অসম্ভব। ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নাকচ করে তাকে বাধ্য করলেন
এবং পরিবর্তে চুক্তি করলেন মস্কোর সাথে। ইউক্রেনের জনগণ এটা মেনে নেয়নি। ইউক্রেনে ইয়ানুকোভিচের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। খুব জলদি ক্ষমতাচ্যুত হন তিনি। সে সময় যা হয়েছিল একটু বিস্তারিত বলা যাক। ওই সময়টাতে মস্কোর বিরুদ্ধে আন্দোলন করতে ইউক্রেনের বিরোধী দলগুলোকে মদদ যোগায় যুক্তরাষ্ট্র ও জার্মানি। বক্সিং চ্যাম্পিয়ন থেকে নেতায় পরিণত ভিতালি ক্লিচকোকে দেখে মনে হয় তিনি একে দিয়েই তাদের কাজ হবে। ক্লিচকোর দলের মতো সরকার বিরোধী গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ বা অর্থের যোগান দিতে থাকে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনকে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে পশ্চিমাপন্থী করে তুলতে শুরু করে। আর এর ফলে কিয়েভের রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় তুমুল সরকার বিরোধী আন্দোলন। প্রতিবাদ সমাবেশ ছড়িয়ে পড়তে থাকে দেশের অন্যান্য অঞ্চলেও। একদিকে ইউক্রেনের পূর্ব অঞ্চলে জনগণ রাস্তায় নামে সরকার ও প্রেসিডেন্টের সমর্থন দিতে, অন্যদিকে লিভিভের মতো পশ্চিমাঞ্চলের সরকারের শহরগুলোতে আবার রাশিয়ার প্রভাব নাশাত করে কার্যক্রম জোরদার করা হয়। লিভিভ শহরটি একসময় পোল্যান্ডের অংশ ছিল। 2014 সালে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় গিয়ে লিভিভ এবং অন্যান্য অঞ্চল ইয়ানুকোভিচ সরকারের নিয়ন্ত্রণে আর রইল না। 22 ফেব্রুয়ারি ব্যাপক সংঘর্ষ হলো কিয়েভের রাস্তায়। প্রাণ হারালো অনেক মানুষ। প্রেসিডেন্ট প্রাণ বয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। রাশিয়ার বিরোধী নানা মতাদর্শের কয়েকটি ছোট ছোট রাজনৈতিক গোষ্ঠী একজোট হয়ে ক্ষমতা দখল করলো। এদের মধ্যে কিছু কিছু দল পশ্চিমাপন্থী, কেউ কেউ আবার স্বৈরতন্ত্রী মনোভাবের। ফলে ক্রিমিয়া অধিগ্রহণ করে নেওয়া ছাড়া পুতিনের হাতে আর কোনো বিকল্প রইল না। ক্রিমিয়ায় তখন রুশভাষী ইউক্রেনিয়ান বাস করে। কিন্তু শুধু এই জন্যই যে পুতিন ক্রিমিয়া অধিগ্রহণ করলেন ব্যাপারটি তেমন নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিমিয়াতে রয়েছে সেভাস্তোপোল বন্দর। সেভাস্তোপোল বন্দর রাশিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বলতে গেলে এটাই রাশিয়ার একমাত্র উষ্ণ পানির বন্দর। এজন্য রাশিয়া বরাবরই ক্রিমিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইত। কিন্তু 1936 সালে মন্ট্রা কনভেনশন চুক্তি অনুযায়ী এই অঞ্চলে রাশিয়ার যাতায়াত সীমাবদ্ধ হয়ে যায়। ওই চুক্তি অনুযায়ী কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরের অঞ্চলে যেতে পারবে না রাশিয়া। ওই চুক্তির সুযোগে তুরস্ক বসপরাস প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তুরস্ক আবার এখন ন্যাটোতে যোগ দিয়েছে। রাশিয়ার জাহাজ এখন বসপরাস প্রণালী ধরে এগুতে পারবে বটে, তবে সীমিত সংখ্যায়। আর এই অঞ্চলে কোনো সংঘাত চললে তো তখন আর জাহাজ চলাচলের অনুমতি মিলত না। তার থেকেও বড় কথা, রাশিয়ার জাহাজ যদি ভূমধ্যসাগরে ঢুকতে চায় তবে তাকে বসপরাস প্রণালী অতিক্রম করার পর ইজিয়ান সাগরও পার হতে হবে। আর তারপরে ভূমধ্যসাগরে মাত্র 2টি পথ। আটলান্টিকে যেতে হলে জিব্রাল্টার প্রণালী পার হতে হবে, আর ভারত মহাসাগরে পার হতে হবে সুয়েজ খাল। এই 2 জায়গাতে পার হওয়াও অনুমতি সাপেক্ষ। ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে টার্টাস নামক জায়গায় রাশিয়ার একটি ছোট্ট নৌঘাঁটি ছিল। 2011 সালে পতনের মুখে থাকা সিরিয়ান সরকারকে রাশিয়া সমর্থন দেয়। এই সমর্থনের পেছনে এই নৌঘাঁটি বড় একটা কারণ। এই নৌঘাঁটিটা ছিল খুবই ছোট। খুব বেশি জাহাজ বা সৈন্য বা সরঞ্জাম না থাকার তাদের পক্ষে কিছু করা সম্ভব হয়নি। তবে অস্ত্রের মজুদও ছিল কম। রাশিয়ার আরেকটা কৌশলগত সমস্যা আছে। স্কাগারাক প্রণালীর কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগর থেকে বের হতে পারে না। এই প্রণালী দিয়ে বাল্টিক সাগর সংযুক্ত হয়েছে উত্তর সাগরের সাথে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি ন্যাটোর সদস্য ডেনমার্ক এবং নরওয়ে নিয়ন্ত্রণে। এত কিছু তোয়াক্কা না করে যদি রাশিয়ার নৌবাহিনী উত্তর সাগরে বেরিয়ে পড়ে, আটলান্টিকে ঢুকতে তাদেরকে হবে গিউক গ্যাপ অঞ্চল দিয়ে। উত্তর সাগর এবং নৌরোজিয়ান সাগর থেকে আটলান্টিকে ঢোকার একমাত্র পথ এই চ্যানেলটি। এর অবস্থান গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড আর যুক্তরাজ্যের মধ্যবর্তী এলাকায়। এই 3টি দেশের নামের অর্ধাংশ নিয়ে চ্যানেলটির নামকরণ করা হয়। এই জায়গাটা নিয়ে আমি পশ্চিম ইউরোপের অধ্যায়ে বিস্তারিত লিখেছি। ক্রিমিয়া দখল করার পর রাশিয়া আর সময়ক্ষেপণ করল না।
সেভাস্তোপোল বন্দরে তার গোটা কৃষ্ণসাগরীয় নৌবহর জড়ো করতে লাগলো। কাছাকাছি নভরোসিস্ক শহরে একটা নতুন নৌঘাঁটি তৈরি করে ফেলল। অথচ নভরোসিস্ক শহরের এই উপকূলে গভীর সমুদ্র বন্দর তৈরির উপযুক্ত কোনো প্রাকৃতিক সুবিধা নেই, কিন্তু প্রয়োজন কোনো বাধা মানে না। কৃত্রিমভাবেই তৈরি করা হলো গভীর সমুদ্র বন্দর। এই অঞ্চলটা ব্যবহার করে রাশিয়ায় বাড়তি কিছু জায়গা পেল। ওই নৌবহরে তারা 80টি নতুন জাহাজ এবং কয়েকটা সাবমেরিন যোগ করলো। এত কিছুর পরেও কৃষ্ণসাগর থেকে এক ধাক্কায় নৌবহর নিয়ে বের হয়ে যাওয়ার মতো যথেষ্ট ক্ষমতা তৈরি হয়নি তাদের। তবে তাদের এই নৌবহর এক আকারে ক্রমেই বেড়ে চলছে। এইসব দেখে তবে যুক্তরাষ্ট্র চুপ করে বসেনি। তারা তাদের ন্যাটো মিত্র রোমানিয়াকে বলল কৃষ্ণসাগরে বহর পাঠাতে। অপরদিকে বসপরাস প্রণালীতে রাশিয়াকে আটকানোর ভার থাকলো তাদের আরেক মিত্র তুরস্কের হাতে। এই ক্রিমিয়া প্রায় 2 শতাব্দী ধরে রাশিয়ার অংশ ছিল। 1954 সালে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ ক্রিমিয়াকে ইউক্রেনের আওতায় দিয়ে দেন। ইউক্রেন আবার তখন সোভিয়েত ইউনিয়নের অংশ। ক্রুশ্চেভ হয়তো ভেবেছিলেন ইউক্রেন আজীবন রাশিয়ার অনুগত থাকবে, কিন্তু তা আর রইল কই। ইউক্রেন এখন আর রাশিয়ার অংশ তো নয়ই, এমনকি তারা রাশিয়াপন্থীও না। এই অবস্থা বদলাতে চেয়েছিলেন পুতিন। তিনি জানতেন এছাড়া রাশিয়ার উপায় নেই। পশ্চিমা কূটনীতিবিদরা কি তা জানতেন না? অবশ্যই জানতেন। না জানা থাকলে বলতে হবে কূটনীতিবিদ্যার প্রথম পাটি তারা ঠিকঠাক পড়েননি। অস্তিত্ব হুমকির মুখে পড়লে বৃহৎ শক্তির গায়ে জোর খাটাবেই, এটাই ভূরাজনীতির একটা আদি নিয়ম। ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের সাথে যুক্ত করতে গেলে তাদেরকে ক্রিমিয়া অঞ্চলটা হারাতে হতে পারে। এটা কি তারা বুঝেননি? এটা অবশ্যই তারা জানতেন। সাদা চোখে দেখলে মনে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এত কিছু করছে শুধু ইউক্রেনকে গণতান্ত্রিক দুনিয়ায় নিয়ে আসার জন্য। মনে হবে তারা চেয়েছে ইউক্রেনও পশ্চিমা বিশ্বের উদারনৈতিক সংগঠন, উদারনৈতিক নিয়মকানুনের সুবিধা ভোগ করুক। এই ব্যাপারটা রাশিয়ার তো আসলে কিছু বলার থাকতেই পারে না। কিন্তু এ ধরনের ভাবনার সময় ভুলে যাওয়া উচিত হয় না যে এই একবিংশ শতকেও ভূরাজনীতি গুরুত্বপূর্ণ অপরিসীম। এটাও মাথায় রাখা হয় না যে পশ্চিমা নিয়মকানুন মানার কোনো দায় নেই রাশিয়ার। বিজয়ের আনন্দ উল্লাসে ওই সময় ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার বোকার মতো কিছু সিদ্ধান্ত নেয়, যেমন বিভিন্ন অঞ্চলে দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে রাশিয়ার ভাষার যে দাপ্তরিক মর্যাদা ছিল তা বাতিল করা। এই অঞ্চলে প্রচুর রুশ ভাষাভাষীর বাস, তাই স্বাভাবিকভাবেই তারা রাশিয়াপন্থী। আর এসব অঞ্চলের মধ্যেই পড়েছে মহা গুরুত্বপূর্ণ ক্রিমিয়াও। ফলে একটা সংকট দানা বাঁধতে শুরু করলো, আর পুতিন সাথে সাথে সুযোগটা কাজে লাগালেন। ইউক্রেনে বাস করা রাশিয়ানদের রক্ষা করতে হবে, এই মর্মে প্রোপাগান্ডা শুরু করলেন ব্যাপকভাবে। ক্রেমলিনের একটা আইন অনুযায়ী সকল জাতিগত রাশিয়ানকে রক্ষা করা তাদের রাষ্ট্রের অবশ্য পালনীয় একটি কর্তব্য। কিন্তু সোভিয়েত আমলে তৈরি এই আইনের এই ধারাটি যথেষ্ট অস্পষ্ট। জাতিগত রাশিয়ান কারা এবং কখন তাদের রক্ষা করতে এগিয়ে যেতে হবে তার নির্ধারণ করবে কে? সোভিয়েত আমলে প্রতিটি সংকটের সময় নতুন করে এর সংজ্ঞা দেওয়া হয়েছে। একসময় বলা হলো যারা রাশিয়ান ভাষায় কথা বলে তাদের সবাইকে জাতিগতভাবে রাশিয়ান বলে ধরে নিতে হবে। কিছুদিন পরে এর সাথে আবার নতুন নিয়ম যুক্ত হলো। এই নিয়ম অনুযায়ী যাদের পিতামহ রাশিয়ায় বসবাস করে এবং রাশিয়ান ভাষায় কথা বলে তারাও রাশিয়ান নাগরিকত্ব নিতে পারবে। যে কোনো সংকটের সময় তারা রাশিয়ান নাগরিকত্ব নেবে এবং রাশিয়াকে সমর্থন করবে, এটাই আশা। ক্রিমিয়ার জনগণের 60% জাতিগতভাবে রাশিয়ান। নিজেদের আইনের এই সুযোগটা পুতিন একদম লুপে নিলেন। ক্রিমিয়ায় বাস করা রাশিয়ানদের রক্ষার অজুহাতে সেখানে ঢুকে পড়ল ক্রেমলিন। কিয়েভে নতুন সরকার বিরোধী আন্দোলনে পালে হাওয়া দিচ্ছিলেন পুতিন নিজেই। আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে তা দমন করতে সামরিক বাহিনী পাঠায় সরকার। ফলে একসময় তার সামরিক বাহিনী বনাম জাতিগত রাশিয়ান তীব্র সংঘর্ষে পরিণত হয়। রাস্তায় নেমে আসা মানুষদের রক্ষা করার ছুতোয় নৌঘাঁটি থেকে বের হয়ে আসে রুশ সৈন্য। ইউক্রেনের সামরিক বাহিনী তখন পড়ে যায় মহাবিপদে। একদিকে রাস্তার মানুষ, অন্যদিকে পুতিনের সেনা। তারা কয় দিক থেকে সামলাবে? ক্রিমিয়া ছেড়ে পিছিয়েছে তারা। এর ফলে ক্রিমিয়া কার্যত আবারও রাশিয়ার অংশ হয়ে যায়। পুতিন কোনো
কেন এই রকম যুদ্ধাংদেহী মনোভাব দেখালেন তা নিয়ে সমালোচনা করাই যায়। এটাও বলা যায় যে ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার তার নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ঈশ্বর রাশিয়ার ভৌগোলিক পরিস্থিতি এমনভাবে নির্ধারণ করেছেন যে অন্য কিছু ভাবার মতো সুযোগ নেই পুতিনের। ক্রিমিয়া হারালে উষ্ণ পানির আরেকটা বন্দর কোথায় পাবে রাশিয়া? তাই যে কোনো মূল্যে ক্রিমিয়াকে দখল রাখবে তারা। ইউক্রেনকে তখন কেউ সাহায্য করেননি। ক্রিমিয়া অঞ্চলটা আয়তনে বেলজিয়াম বা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের সমান। ইউক্রেনের হাত থেকে এত বড় একটা অঞ্চল হাতছাড়া হয়ে গেলেও কোনো পশ্চিমা বন্ধু তখন এগিয়ে আসেনি। ইউক্রেন বা তার আশেপাশের দেশগুলো জানতো ন্যাটো সদস্য না হতে পারলে রাশিয়ার এসব খবরদারি সহ্য করতে হবে। ক্রিমিয়া হাতছাড়া হওয়ার অর্থ রাশিয়ার অস্তিত্বের জন্য ঝুঁকি তৈরি হওয়া। কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে ক্রিমিয়ার তেমন গুরুত্ব নেই। তবে ইউরোপীয় ইউনিয়ন একদম হাত গুটিয়ে বসে থাকেনি। তারা রাশিয়ার উপর সামান্য কিছু নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞাগুলো খুব কঠোর না হওয়ার কারণ হচ্ছে জার্মানি সহ বেশ কিছু ইউরোপীয় দেশ আবার রাশিয়ার পেট্রোলিয়াম বা গ্যাসের উপর নির্ভরশীল। শীতের সময় ঘর গরম রাখতে রাশিয়ার সাহায্য তাদের দরকার। একদিকে গ্যাস পরিবহনের পাইপলাইন রাশিয়ার নিয়ন্ত্রণে। পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এই পাইপলাইনগুলো চাইলেই নিজেদের মতো ইচ্ছে মতো চালু বা বন্ধ করতে পারে ক্রেমলিন। রাজনৈতিক ক্ষমতা হিসেবে জ্বালানির শক্তির ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে। রাশিয়াও তাদের কর্মকাণ্ডে ন্যায্যতা দিতে জাতিগত রাশিয়ানদের রক্ষা করার অজুহাত বারবার দেখিয়ে যাবে। পুতিন 2014 সালে এক ভাষণে নবরেশিয়া বা নতুন রাশিয়া গঠনের কথাও উল্লেখ করেন। ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব অংশকে ধরেই তিনি এই নতুন রাশিয়ার কথা বলেন। 18 শতকে অটোমান সাম্রাজ্য থেকে এই অংশটি ছিনিয়ে নেন ক্যাথরিন দ্য গ্রেট। তার নেতৃত্বেই ওই অঞ্চলে রুশভাষীরা বসবাস করতে শুরু করে এবং রাশিয়ান ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করা হয়। পুতিনের এই নতুন রাশিয়া গঠনের ঘোষণা শুনে পশ্চিমা পর্যবেক্ষকরা একটু নড়েচড়ে বসলেন। সোভিয়েত আমলে 1922 সালে তৈরি হওয়া সমাজতান্ত্রিক ইউক্রেন রাষ্ট্রকেই এতদিন নবরেশিয়া ভাবা হতো। কিন্তু পুতিন হুঙ্কার ছাড়লেন, কেন এমন বলা হয়? ঈশ্বর তাদের বিচার করবেন। এছাড়া ইউক্রেনের খার্কিভ, লুহানস্ক, দোনেতস্ক, খেরসন, মাইকোলাইভ এবং ওডেসা অঞ্চলগুলোর তালিকা দিয়ে তিনি বললেন, বিভিন্ন কারণে এসব অঞ্চল আর রাশিয়ার সীমানার মধ্যে নেই, কিন্তু মানুষগুলো ঠিকই রাশিয়ান রয়ে গেছে। সাবেক সোভিয়েত অঞ্চলের ভেতরে এবং বর্তমান রাশিয়ার সীমানার বাইরে বসবাস করেন কয়েক মিলিয়ন রাশিয়ান। ক্রিমিয়া দখলের পর ইউক্রেনের অন্যান্য অংশে বাস করা রাশিয়ানপন্থীদের উস্কানি দিতে শুরু করলেন পুতিন। বিশেষ করে লুহানস্ক এবং দোনেতস্কের মতো পূর্ব দিকের শিল্প অঞ্চলগুলোতে চাইলেই পূর্ব দিকের এই অঞ্চলগুলো থেকে নিপার নদীর ধার দিয়ে পশ্চিমের কিয়েভ পর্যন্ত রাশিয়া খুব সহজেই সৈন্য পাঠাতে পারত। কিন্তু এতে অনেক ঝামেলা, সবাই ঝাঁপিয়ে পড়বে, ব্যয়ও হবে অনেক। এর চেয়ে পূর্বাঞ্চলীয় সীমানা অস্থিরতা তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ। কিয়েভ তখন টের পাবে গ্যাসের যোগান আসলে কারা নিয়ন্ত্রণ করে। ইউক্রেন তখন আর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সাথে অত মহরম করতে পারবে না। পূর্ব ইউক্রেনের বিদ্রোহকে আড়ালে থেকে উস্কে দেওয়া এবং অস্থিরতা তৈরির এই কৌশল খুব সহজ এবং ঝামেলাহীন। এর বাইরে আরও বড় একটা সুবিধা আছে, রাশিয়া যে আসলেই অস্থিরতা তৈরিতে মদত দিচ্ছে এর কোনো প্রমাণ নেই। জাতিসংঘ বা ন্যাটোর অধিবেশনে তারা সহজেই এই বিষয়টি অস্বীকার করতে পারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো জায়গায় দাঁড়িয়ে মিথ্যা বলা খুবই সহজ। যদি প্রতিপক্ষের হাতে সরাসরি কোনো প্রমাণ না থাকে, স্রেফ চোখের দিকে তাকিয়ে অস্বীকার করা যেতে পারে। তাছাড়া শক্ত প্রমাণ কেউই আসলে চায়নি, কারণ প্রমাণ পেলেই এ ব্যাপারে কিছু একটা করতে হবে। পশ্চিমের অনেক কূটনীতিবিদ এবং নেতা হাঁপ ছেড়ে বাঁচলেন। অনেকেই বললেন, ভাগ্যিস ওরা ন্যাটোর সদস্য না, না হলে আমাদেরও নাক গলাতে হতো। ক্রিমিয়া অধিগ্রহণের মাধ্যমে আরেকটা বার্তা দিল রাশিয়া, তা হলো বিভিন্ন দেশের সাথে সীমান্তের লাগোয়া অঞ্চলগুলোতে নিজেদের কবজার মধ্যে রাখার প্রয়োজন, সামরিক শক্তি প্রয়োগ করতেও তারা প্রস্তুত। এই গোটা পরিকল্পনা ধরেই নেওয়া হয়েছিল যে পশ্চিমা বিশ্ব তেমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না, ফলে খুব সহজেই ক্রিমিয়া কবজা করে নেওয়া যাবে।
পুতিন একটা জুয়া খেলছেন এবং সেই জুয়াতে তিনি জিতে গেছেন। ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি। তার উপর রাশিয়া সহজেই কৃষ্ণ সাগর ও আজব সাগর দিয়ে সামরিক সরঞ্জাম বা রসদ পাঠাতে পারবে। অন্যদিকে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ রাশিয়াপন্থী হওয়ায় ভেতর থেকেও প্রচুর সাহায্য পাবে। তাই ক্রিমিয়া আপাতত সুরক্ষিত। তবে ইউক্রেনীয় পুতিনের পরিকল্পনা ক্রিমিয়া দখল করেই শেষ হয়নি। তিনি প্রতিবেশী অন্যান্য দেশ নিয়েও তার পরিকল্পনা আছে। পরিস্থিতি খুব বেশি সঙ্গীন না হলে রাশিয়া বাল্টিক সাগরের দিকে সামরিক বাহিনী পাঠাবে না, কিন্তু জর্জিয়াকে ঠিকই সামরিক শক্তি পাঠিয়ে অস্থিতিশীলতা তৈরি করবে। বর্তমানে যা পরিস্থিতি, রাশিয়াকে এরকম হয়তো আরও অনেক করতে হবে। 2008 সালে জর্জিয়ার সাথে যুদ্ধে রাশিয়ার ন্যাটোকে একটা বার্তা দিয়ে রেখেছিল, আর এগিয়ে এসো না। 2014 সালে ন্যাটো পাল্টা জবাবে বলল, এর বেশি পশ্চিমে এসো না। বাল্টিক সাগরের অঞ্চলের দেশগুলোর উপর দিয়ে ন্যাটোর যুদ্ধবিমান উঠতে লাগলো। প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা ঘন ঘন মালদোভা আর জর্জিয়ার সফর করে জানিয়ে দিলেন, ন্যাটোর আছে তোমাদের সাথে। আমেরিকা বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে যৌথ মহড়া ঘোষণা করলো। চেষ্টা করা হলো বেশি শক্তিশালী জাহাজগুলো রাশিয়ান সমুদ্রসীমা যতটা কাছাকাছি রাখা সম্ভব। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক সেই সময় ঠাট্টা করেছিলেন নেটোর কার্যক্রম নিয়ে। তারা বললেন, রয়্যাল এয়ারফোর্সের 6টি ইউরোফাইটার টাইফুন রাশিয়ার বাহিনীর কি এমন করতে পারবে? কিন্তু বুঝতে হবে, এসব আপাতত বাল্যখিল্যতা আসলে এক ধরনের কূটনৈতিক জবাব। আর তা হচ্ছে ন্যাটো যুদ্ধের জন্য প্রস্তুত। ন্যাটোভুক্ত কোনো দেশের সাথে এমন হলে তারা যুদ্ধ করতে বাধ্য হতো, কারণ তা না করলে ন্যাটোর চুক্তি তো অশ্বডিম্বে পরিণত হবে। এমনিতেই সব কিছু নিয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ বিরক্ত। তারা চাইছে নতুন ধরনের একটা পররাষ্ট্রনীতি তৈরি করতে, যা তাদেরকে আগের মতো বেঁধে রাখবে না। কিন্তু ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়তায় তা হয়ে উঠছে না। ইউরো দেশগুলো সামান্য ডিফেন্সের বাজেট দেখতে দেখতে তাদের অসন্তুষ্টি ক্রমেই বাড়ছে। এস্তোনিয়া, লিথুনিয়া আর লাটভিয়া, এই 3টি বাল্টিক দেশ নিয়ে ন্যাটোর অবস্থান স্পষ্ট। এদের উপর কোনো আক্রমণ হওয়া মানে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তিনামার আর্টিকেল 5 ভঙ্গ করা, যেখানে বলা হয়েছে ইউরোপ বা উত্তর আমেরিকার ন্যাটোযুক্ত কোনো এক দেশের উপর আক্রমণ আসলে তা সব দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। ন্যাটো তখন সরাসরি হস্তক্ষেপ করবে। 2001 সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর এই ধারাটা দেখিয়েই আফগানিস্তানের ন্যাটোর যাওয়ার পথ প্রশস্ত করা হয়। পুতিনের আচরণ মনে হচ্ছে ইতিহাস থেকে তিনি যথেষ্ট শিক্ষা নিয়েছেন। সোভিয়েত আমলে আগ্রাসীভাবে এগিয়ে যাওয়া বিশাল রাশিয়ার ঠিক একই গতিতে ভেঙে পড়েছিল। তাই পুতিন আবার একটু বেশি কৌশলী হলেন। তিনি বাল্টিক দেশ 3টিতে সৈন্য পাঠালেন না, তাতে অনেক বেশি এলাকা নিয়ে সামরিক পরিকল্পনা করতে হতো। এছাড়া ন্যাটোর জোর করেই তাদের বক্তব্য পুতিনকে বুঝিয়ে দিয়েছে। 2016 সালে এসেও পুতিনও বুঝিয়ে দেওয়ার মতো জবাব দিতে চাইলেন। নিজেদের সকল সামরিক ও নৌ-সমর পরিকল্পনায় নতুন শব্দ যুক্ত করলেন। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে বহিঃশত্রু হিসেবে উল্লেখ করল রাশিয়া। তাছাড়া লাটভিয়া বা এস্তোনিয়ার প্রভাব খাটানোর জন্য সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, তবে তা করতে চাইলে অজুহাত প্রস্তুত রয়েছে রাশিয়ার। শুধু বলতে হবে, এইসব দেশে বাস করা রাশিয়ানরা বঞ্চনার শিকার হচ্ছে। এই 2 দেশের মোট জনগোষ্ঠীর 1/4 রাশিয়ান, আর লিথুনিয়ার 5.8% রাশিয়ান। বঞ্চনার কথা একেবারেও মিথ্যা না। এস্তোনিয়ায় বাস করা রাশিয়ানরা নানাভাবে বঞ্চনার শিকার হয়। তাদের অনেকের নাগরিকত্বও নেই। তার মানে কিন্তু আবার এই নয় যে তারা রাশিয়ার সাথে যুক্ত হতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এটা পুতিনের জন্য একটা ভালো সুযোগ তৈরি করে দিতে পারে। বাল্টিক অঞ্চলের রুশভাষী বাসিন্দাদের উস্কানি দিয়ে বড় ঝামেলা তৈরি করা সহজ। এমনিতেই এসব দেশে এমন অনেক রাজনৈতিক দল আছে যেখানে রুশ ভাষাভাষী প্রভাবশালী। আবার শীতকালে এইসব অঞ্চলের ঘরবাড়ি গরম রাখার সেন্ট্রাল হিটিং সিস্টেম চলে রাশিয়ার জ্বালানিতে। রাশিয়া চাইলেই ইচ্ছেমতো দাম ঠিক করতে পারে।
তারা চাইলেই সরবরাহ বন্ধও করে দিতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে বাল্টিক অঞ্চলের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়ে আসছে রাশিয়া। সেই সময় থেকে এই অঞ্চলটাই রাশিয়ান প্রতিরক্ষার সবথেকে দুর্বল দিক হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাল্টিক সাগর থেকে প্রথমে দক্ষিণে এবং তারপরে দক্ষিণ পূর্বে উরাল পর্বতমালাকে সংযুক্ত করে যে প্রতিরক্ষা ব্যূহ কল্পনা করছে রাশিয়া, বাল্টিক দেশগুলো তাতে বড়সড় একটা ছিদ্র। আর এই ছিদ্র প্রসঙ্গেই মলদোবার কথা বলতে হয়। মস্কো মলদোভাকে বাপার হিসেবে দেখতে পছন্দ করে, দেশটির দিকে সবসময় ঈগলের মতো নজর রাখে। কিন্তু মলদোভা নিয়ে অন্যরকম ঝামেলা আছে। রাশিয়া সামরিক শক্তি মলদোভাতে পাঠাতে হলে রাশিয়াকে নিপার নদী ধরে ইউক্রেনের উপর দিয়ে বেশ খানিকটা যেতে হবে। ওডেসার স্টেজিং পয়েন্টে বসিয়ে তারপরে অনেক ত্যাগ স্বীকার করে হয়তো রাশিয়া মলদোভাকে কবজা করতে পারবে। কিন্তু আবার অন্য ঝামেলাও আছে। মলদোভা ন্যাটোভুক্ত না হওয়ায় ন্যাটো হয়তো সরাসরি যুদ্ধ হয়তো করতে আসবে না, তবে নানা রকম নিষেধাজ্ঞা জারি করবে। রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর বর্তমানে যে সম্পর্ক তা আর যেদিকে গড়াচ্ছে তাকে নব্য স্নায়ুযুদ্ধ বলাই ভালো। রাশিয়া মলদোভাকে কেন চায় তা একটু ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন। কার্পেথিয়ান পর্বতমালা বাঁক নিয়ে দক্ষিণ পশ্চিম ট্রান্সলেভেনিয়া অঞ্চলে আল্পস পর্বতমালার রূপ নিয়েছে, আর দক্ষিণ পূর্ব দিক থেকে একটা সমতল ভূমি চলে গেছে সরাসরি কৃষ্ণসাগর অঞ্চলে। এই অংশটা রাশিয়ার কাছে একটা সমতল করিডোরের মতো। এই অধ্যায়ের প্রথমে আমরা দেখলাম রাশিয়ার উত্তর ইউরোপীয় সমভূমি নিয়ন্ত্রণ করতে চাইছে পোল্যান্ডের সরু করিডোরটা দিয়ে। ঠিক একইভাবে রাশিয়া কৃষ্ণ সাগরের দিকের সমভূমিটাকেও নিয়ন্ত্রণ করতে চায়, আর এই সমভূমির নামই মলদোভা। এই অঞ্চলের পুরনো নাম ছিল বেসারাবিয়া। ক্রিমিয়ার যুদ্ধের পর অটোমান শাসিত তুরস্ক এবং তুরস্ককে রক্ষা করতে আসা পশ্চিম ইউরোপীয় মিত্রদের সাথে লড়াই করতে হয়েছে রাশিয়াকে। এই যুদ্ধের পর 1856 সালে প্যারিস চুক্তি অনুযায়ী বেসারাবিয়ার কিছু অংশ মলদোভাকে দিয়ে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে কৌশলগতভাবে রাশিয়াকে দানিউব নদী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই অতি গুরুত্বপূর্ণ জলপথের অধিকার ফিরে পেতে রাশিয়া প্রায় 1 শতাব্দী লেগে যায়। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে রাশিয়াকে আবারও পূর্ব দিকে সরে যেতে হয়। তবে মলদোভাকে একইভাবে কবজায় রেখেছে রাশিয়া। নিস্টার নদীর পূর্ব থেকে ইউক্রেনের সীমান্ত ঘেঁষা মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চল। স্তালিন অনেক বুদ্ধি খাটিয়ে এই এলাকায় বিপুল হারে রাশিয়ান মানুষের অনুপ্রবেশ ঘটিয়েছেন। ক্রিমিয়া থেকে তাতারদের বাস্তুচ্যুত করার পরেও ঠিক একই কাজ করেছিলেন তিনি। আধুনিক ট্রান্সনিস্ট্রিয়ার অন্তত 50% মানুষ রুশ অথবা ইউক্রেনিয়ান ভাষাভাষী, আর এরা সবাই রাশিয়াপন্থী। 1991 সালে মলদোভা স্বাধীনতা লাভ করার পর ট্রান্সনিস্ট্রিয়ার রাশিয়ানপন্থী লোকজন বিদ্রোহ শুরু করে। এমনকি এক পর্যায়ে মলদোভা ভেঙে ট্রান্সনিস্ট্রিয়া প্রজাতন্ত্র নামে নতুন একটা দেশ ঘোষণা করা হয়। এই ঘটনা রাশিয়াকে সামরিক হস্তক্ষেপের সুযোগ করে দেয়। এমনকি এখনও সেখানে 2000 সৈন্যের একটি বাহিনী রয়ে গেছে রাশিয়ার। দেশটি রাশিয়ার কাছ থেকে জ্বালানি শক্তি নেয় আর রাশিয়াতে পাঠায় শস্য। পাশাপাশি মলদোভাতে তৈরি হয়েছে চমৎকার ওয়াইন, আর রাশিয়াতে এই ওয়াইনের বেশ চাহিদা। মলদোভার ওয়াইন রপ্তানি হার কমে বা বাড়ে মূলত রাশিয়ার সাথে প্রতি বছর এর সম্পর্কের উপর ভিত্তি করে। কৃষ্ণ সাগরের তীরে মলদোভার পাশে আরেকটি ওয়াইন উৎপাদনকারী দেশটি হলো জর্জিয়া। জর্জিয়ার দখলের জন্য অবশ্য আপাতত রাশিয়ার তেমন একটা আগ্রহ নেই। এর পেছনে আছে 2টি কারণ। প্রথমত, 2008 সালে জর্জিয়া রাশিয়া যুদ্ধ শেষ হলেও রাশিয়ান বাহিনীর একটা অংশ সেখানে থেকে যায়। আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া অঞ্চল এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। দ্বিতীয়ত, ককেশাস পর্বতমালার দক্ষিণের দেশ আর্মেনিয়ায় রাশিয়ার সেনাঘাঁটি আছে। বাফার জোন হিসেবে জর্জিয়া এখনও কার্যকর আছে। জর্জিয়া এখন নেটোর অংশ হয়ে যায় যদি এই সুবিধাটা রাশিয়া আর পাবে না।
আর ন্যাটোভুক্ত দেশগুলো ঠিক এই কারণেই বারবার জর্জিয়ার আবেদন ফিরিয়ে দিচ্ছে, কারণ এতে সরাসরি ন্যাটো রাশিয়ার যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। জর্জিয়ার অধিকাংশ মানুষই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চাইত, কিন্তু 2008 সালের যুদ্ধ তাদেরকে বাস্তবতা দেখিয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি বোকার মতো ভেবেছিলেন রাশিয়ানদের সাথে যুদ্ধ লাগলে মার্কিনরা তাদের উদ্ধার করতে ছুটে আসবে, কিন্তু কেউই আসেনি। 2013 সালে জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রাশিয়ানপন্থী গিওর্গি মার্কবেলাসভি। জর্জিয়ানরা বুঝতে পেরেছিল আমেরিকা বহুদূর, এর চেয়ে প্রতিবেশী মস্কোর সাথে মিত্রতাই ভালো। এত ভাঙনের পরেও রাশিয়ার শক্তি অগ্রাহ্য করা যায় না। তাদের মূল শক্তি কিন্তু পারমাণবিক অস্ত্র, সেনাবাহিনী বা বিমান বাহিনী নয়। বর্তমানে তাদের মূল শক্তি হচ্ছে তাদের হাতে থাকা প্রচুর তেল আর গ্যাস। তেল ও গ্যাস রপ্তানিতে রাশিয়ার চাইতে এগিয়ে আছে আর শুধু মার্কিন যুক্তরাষ্ট্র। ভালো সম্পর্ক থাকলে তেল আর গ্যাস ন্যায্য দামে পাবে, নইলে বেশি দামে দিয়ে কিনতে হবে। এই হলো রাশিয়ার সাফ কথা। যেমন বাল্টিক দেশগুলো চাইতে অনেক সাশ্রয়ে জ্বালানি পায় ফিনল্যান্ড। এই নীতি রাশিয়া এটাই আগ্রাসীভাবে ব্যবহার করছে যে রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমানোর উপায় খুঁজতে বাধ্য করছে ইউরোপের দেশগুলো। তারা রাশিয়া থেকে পাইপলাইনে জ্বালানি আনার বদলে বন্দর ব্যবহার করে অন্যান্য দেশ থেকে নৌপথে গ্যাস আনার কথা ভাবছে। বর্তমানে ইউরোপ তেল ও গ্যাসের সরবরাহের শতকরা 25% রাশিয়ার দখলে। যেই দেশ রাশিয়ার যত কাছে সেই দেশ তত বেশি নির্ভরশীল। এর প্রভাব পড়ে সেই সব দেশের পররাষ্ট্র নীতির উপর। লাটভিয়া, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, এস্তোনিয়া রাশিয়ার জ্বালানির উপর শতভাগ নির্ভরশীল। চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া ও লিথুয়ানিয়া 80% নির্ভরশীল। গ্রিস, অস্ট্রিয়া ও হাঙ্গেরির নির্ভরশীলতা 60%। জার্মানি 50% জ্বালানির চাহিদা মেটায়। রাশিয়ানরা আবার তাও দীর্ঘমেয়াদী সুবিধাজনক চুক্তিতে। এ কারণেই রাশিয়া কোনো আন্তর্জাতিক ঘটনা ঘটলে ব্রিটেন সেখানে সমালোচনায় ঝাঁপিয়ে পড়ে। জার্মানিকে তার তুলনায় ধীরে সুস্থে মৃদু তিরস্কার করতে দেখা যায়। ব্রিটেন এমনটা পারে। একে তো আর রাশিয়ার উপর নির্ভরশীল করতে হচ্ছে মাত্র 13%। তার উপর তাদের নিজেদেরই জ্বালানি শিল্পের অবকাঠামো আছে। 9 মাস জ্বালানির চাহিদা মেটানোর মতো রিজার্ভ আছে তাদের। পূর্ব থেকে পশ্চিমে রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাইপলাইন আছে। কোনোটা দিয়ে যায় গ্যাস, কোনোটা দিয়ে তেল। গ্যাস পাইপলাইনগুলি বেশি গুরুত্বপূর্ণ। একদম উত্তরে আছে নর্ড স্ট্রিম রুট। বাল্টিক সাগরের মধ্য দিয়ে এই লাইনটা সরাসরি জার্মানিতে চলে গেছে। একটু দক্ষিণে বেলারুশের বুক ছিঁড়ে গেছে ইয়ামাল পাইপলাইন। এই লাইন পোল্যান্ড হয়ে জার্মানিকে সংযুক্ত করেছে। এরকম একদম দক্ষিণে ব্লু স্ট্রিমের মাধ্যমে কৃষ্ণ সাগরে পাঠানো হচ্ছে তুরস্ক। 2015 সালে পূর্ব পর্যন্ত সাউথ স্ট্রিম নামে একটা প্রকল্পের কথা ভাবা হচ্ছিল। সেটা ব্লু স্ট্রিমের পথ ধরেই এগিয়ে যাবে, কিন্তু মূল লাইনের শাখা থেকে বের হয়ে যাবে হাঙ্গেরি, অস্ট্রিয়া, সাইবেরিয়া, বুলগেরিয়া এবং ইতালির দিকে। এই প্রকল্পটি রাশিয়ার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেনের সাথে ঝামেলা শুরু হলেও এই পাইপলাইনের কারণে পশ্চিম ইউরোপ ও বলকান অঞ্চলে জ্বালানি পৌঁছানোর একটা গুরুত্বপূর্ণ চ্যানেল খোলা থাকতো। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত অনেক দেশই তাদের প্রতিবেশীকে চাপ প্রয়োগ করছিল এই প্রজেক্টে সহযোগিতা না করতে। বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের দাবির সাথে একমত হয়। ফলে তারা বলে দেয় তাদের দেশের উপর দিয়ে এই পাইপলাইন যেতে পারবে না। ফলে প্রকল্পটা স্থগিত হয়ে গেল। এর জবাবে প্রেসিডেন্ট পুতিন এবার তুরস্কের কাছে নতুন প্রস্তাব নিয়ে গেলেন। এই প্রকল্পের নাম টার্ক স্ট্রিম। সাউথ স্ট্রিম এবং টার্ক স্ট্রিম এই দুই প্রকল্পের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে বাইপাস করার সুযোগ। 2005 থেকে 2010 সালে রাশিয়া ইউক্রেনের বিবাদ চলাকালে বারবার পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়। আর 18টি দেশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয় এমন সময়ে। 2014 সালে ক্রিমিয়া সংকটের সময় রাশিয়ার বিরুদ্ধে কথা বলার ব্যাপারে সাউথ স্ট্রিমের সুবিধা পেতে যাওয়া ইউরোপীয় দেশগুলো খুব সাবধান ছিল। ক্রিমিয়ার যুদ্ধের সময় ইউরোপের জন্য একটা চমৎকার প্রস্তাব নিয়ে দৃশ্যপটে আবির্ভূত হলো যুক্তরাষ্ট্র। ইউরোপীয়রা চায় গ্যাস,
তারা আবার এটাও চায় যে রাশিয়ার পররাষ্ট্র নীতির কাছে তাদের যেন নতজানু হতে না হয়। যুক্তরাষ্ট্রের কাছে এর একটা চমৎকার সমাধান ছিল। তাদের দেশ তখন চলছে শেল গ্যাসের বাম্পার উৎপাদনে। তাদের নিজেদের জন্য পর্যাপ্ত গ্যাস তো ছিলই, উদ্বৃত্ত অংশ ইউরোপের কাছে বিক্রি করার সুযোগও ছিল তাদের। এই কাজটি করতে হলে গ্যাসকে তরল পরিণত করে জাহাজের মাধ্যমে আটলান্টিক সাগর পাড়ি দিতে হয়। এটাকে বলা হয় লিকুইড ন্যাচারাল গ্যাস, এলএনজি। কিন্তু তার জন্য ইউরোপের উপকূল জুড়ে বন্দর এবং এলএনজি টার্মিনাল স্থাপন করতে হবে। এই টার্মিনালগুলোতে কার্গোতে বহন করে আনা তরলকে আবার গ্যাসে পরিণত করা হয়। ওয়াশিংটনে ততদিনে এই ব্যাপারে দাপ্তরিক কাজ শুরু হয়ে গেছে। ইউরোপও এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্পের হাতে নিয়েছে। পোল্যান্ড ও লিথুনিয়া এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ শুরুও করে দিয়েছে। চেক প্রজাতন্ত্র এইসব টার্মিনালের সাথে পাইপলাইন স্থাপন করতে খুবই আগ্রহী, কারণ এর ফলে আমেরিকান গ্যাস পাওয়ার পাশাপাশি তারা উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকেও জ্বালানি কিনতে পারবে। ক্রেমলিন চাইলেই সুইচ বন্ধ করে দিয়ে দেশগুলোকে চাপে রাখতে পারবে না। রাশিয়া বুঝতে পারল যে সামনে বিপদ আসছে। তারা বলা শুরু করলো এলএনজি দিয়ে পাইপলাইনের গ্যাস সস্তা। ভ্লাদিমির পুতিনের মুখে একটা গোবেচারা ভাব ঝুলিয়ে আচমকা খুব ইউরোপপ্রেমী হয়ে উঠলেন। তিনি তাদেরকে বোঝাতে চাইলেন, ইউরোপের হাতে তো আর সস্তা এবং নির্ভরযোগ্য বিক্রেতা আছেই, খামোখা মার্কিনীদের ঢুকতে দেওয়ার কি দরকার। তবে এসব ব্যাপারে বক্তব্য ধোপে টেকেনি। যদিও মার্কিন এলএনজি দিয়ে রাশিয়ার গ্যাসকে পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়, কিন্তু এর ফলে দুর্বল দেশগুলো দরদাম করার স্বাধীনতা পাবে, নিজেদের পররাষ্ট্রনীতিকেও মজবুত করতে পারবে। রাশিয়া বুঝল যে অবস্থা বেগতিক হতে যাচ্ছে। তখন তারা দক্ষিণ পূর্ব দিকে পাইপলাইন স্থাপন করে চীনে গ্যাস বিক্রির কথা ভাবতে শুরু করলো। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে শুরু হওয়া অর্থনৈতিক যুদ্ধের একটা ক্লাসিক্যাল উদাহরণ এটা। সেই সাথে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করা যায় তারও চমৎকার উদাহরণ। একটা সময় এই সুযোগ ছিল না। 2014 সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার অর্থনীতি বেশ বড় একটা ধাক্কা খায়। 2015 সালে তেলের দাম ব্যারেল প্রতি $50 নিচে নেমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। 2016 সালে পরের অর্থবছরের বাজেট করার সময় রাশিয়াকে ধরে নিতে হয়েছে যে 2017 সালে অর্থবছরের বাজেট করার সময় রাশিয়াকে ধরে নিতে হয়েছিল যে 2017 সালে ব্যারেল প্রতি তেলের দাম $50 বেশি উঠবে না। রাশিয়ার এখনও হয়তো তেল উত্তোলনের আগের সব রেকর্ড ভেঙে চলছে, কিন্তু তা দেখে ব্যালেন্স শিট বোঝা যায় না। ব্যারেল প্রতি $1 দাম কমলেই $2 বিলিয়ন রেভিনিউ হারায় রাশিয়া। এই ধাক্কা রাশিয়াতে ভালোভাবেই লেগেছে। সাধারণ মানুষ বেশ কষ্টের মধ্যে আছে। এই রাষ্ট্রের ভেঙে পড়ার সম্ভাবনাও সরগরম আলোচনা শুরু হয়েছে। এরপরেও নিজেদের ক্রমবর্ধমান সামরিক জোটের খরচ চালানোর জন্য আয় বাড়ানোর চাপ বাড়ছে তাদের মাথায়। ওয়ার্ল্ড ব্যাংক যদিও বলছে এত কিছুর পরেও রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি চলবে এই দশক জুড়ে। আর আর্কটিক অঞ্চলে নতুন পাওয়া তেলের বিশাল সম্ভার থেকে যদি ঠিকঠাকভাবে তেল নিয়ে আসতে পারে, তাহলে অর্থনীতির পালে আরও একটি জোর হাওয়া লাগবে। রাশিয়া বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করতে চায়। তার আশেপাশের দেশগুলো পেরিয়ে আরও দূরেও তাদের দৃষ্টি নিবদ্ধ আছে, যেমন লাতিন আমেরিকা। এই অঞ্চলে তাদের কিছু বন্ধু আছে। লাতিন আমেরিকার যে দেশের সাথে যখনই যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ থাকে, রাশিয়া তখন থাকে তার সবচেয়ে বড় বন্ধু, যেমন ভেনেজুয়েলা। মধ্যপ্রাচ্যের সাথেও রাশিয়ার সুসম্পর্ক বজায় রাখতে শুরু করেছে। তাদের উপর মার্কিন প্রভাব কমানো যায়, আর সেই সাথে মনোযোগ দিয়েছে আর্কটিক অঞ্চলে দখলের কাজে। আর্কটিক কেন্দ্রিক সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য প্রচুর টাকা ঢালছে তারা। গ্রিনল্যান্ডের দিকেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাশিয়া। আফ্রিকার প্রজাতন্ত্রের পতনের পর তারা সেখানকার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল অনেকটাই। এর পাকে চীন সেখানে গেড়ে বসতে শুরু করেছে। আফ্রিকার চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যথাসাধ্য চেষ্টা করেছে রাশিয়া। চীন আর রাশিয়া প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরকে নানা পর্যায়ে সহায়তা করে থাকে।
ইউরোপকে রাশিয়ান জ্বালানি নির্ভরতা কমিয়ে ফেলতে মরিয়া দেখে রাশিয়া এখন চীনের নতুন বাজার তৈরি করতে আগ্রহী। ক্রেতা হিসেবে যদিও চীন সুবিধাজনক অবস্থানে আছে, তবে দুই দেশের মধ্যে বেশ উষ্ণ আলোচনাই হচ্ছে। দুই দেশের মধ্যে $400 বিলিয়ন 30 বছর মেয়াদী চুক্তি হয়েছে। 2018 সাল থেকে রাশিয়া প্রতি বছর চীনকে 38 বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে। বর্তমান সময়ে এসে রাশিয়া আর চীনের মধ্যে সামরিক হুমকি নয়, 1945 সালের মতো মাঞ্চুরিয়া দখল করে নেওয়া আজকাল আর রাশিয়ারও পোষাবে না। তবে তারা একে অপরের দিকে ঠিকই নজর রাখবে। কাজাখস্তানের মতো জায়গা নিয়ন্ত্রণ রাখতে উভয় একে অপরের সাথে হম্বিতম্বি করে। তবে আগের দিনের মতো বড় কমিউনিস্ট হতে চাওয়ার সেই প্রতিযোগিতা আর নেই। এই কারণে সামরিকভাবে তারা মুখোমুখি না হয়ে বর্তমানে অনেকটা সহযোগী হয়ে এসেছে বলা যায়। যেমন 2015 সালের মে মাসে দুই দেশ মিলে ভূমধ্যসাগরে একটা যৌথ মহড়া দিল। একদিকে নিজের দেশ থেকে 9,000 মাইল দূর পর্যন্ত সমুদ্র সীমা দাবি করার মাধ্যমে চীন নৌ পরাশক্তি হয়ে উঠতে চাইছে, অন্যদিকে ভূমধ্যসাগর অঞ্চলে গ্যাস পাইপলাইনের নিরাপত্তার জন্য গ্রিসের সাথে দেন দরবার করছে রাশিয়া। সিরিয়া উপকূলের নিজেদের উপস্থিতিটাও বজায় রাখতে চায় তারা। তাছাড়া দুইটি দেশই এখন এই অঞ্চলের ন্যাটোভুক্ত দেশগুলোকে বিরক্ত করতে পছন্দ করে। ইটালির মিলানে অবস্থান নেওয়া আমেরিকার 6ষ্ঠ নৌবহরকেও স্বস্তিতে থাকতে দিচ্ছে না তারা। রাশিয়ার বিশাল সমস্যা হলো ভৌগোলিক অবস্থানগত সমস্যা তো আছেই, জনসংখ্যাও অনেক দিন ধরে কমতে শুরু করেছে। রাশিয়ান পুরুষদের গড় আয়ুও কম, 65 বছরের নিচে। জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে এই গড় আয়ু কম একদম নিচের দিকে। ক্রিমিয়াকে বাদ দিলে এই বিশাল দেশটির জনসংখ্যা মাত্র 144 মিলিয়ন। গ্র্যান্ড প্রিন্সিপালিটি অফ মস্কোভি থেকে শুরু করে আধুনিক রাশিয়া পর্যন্ত ভূপ্রাকৃতিক সমস্যা একই রকম রয়ে গেছে। পিটার দ্য গ্রেট, স্টালিন, পুতিন সবাই একই বিষয় নিয়ে বিনিদ্র রাত কাটিয়েছেন। যুগে যুগে রাশিয়ার জারের শাসনামল এসেছে কমিউনিজম, আবার কখনো এখানে চলেছে সরকারের নিয়ন্ত্রিত পুঁজিবাদ বা ক্রনিক ক্যাপিটালিজম, কিন্তু এখনও তাদের বন্দরে জমে যাওয়া বরফ হয়ে যায়। উত্তর ইউরোপের সমতল ভূমি এখনও আগের মতোই সমতল আছে। তাই ম্যাপের যেসব সমস্যা নিয়ে আইভান দ্য টেরিবল চিন্তিত ছিলেন, সেই সমস্যা থেকে পুতিনও নিজেকে মুক্ত করতে পারছেন না। ধন্যবাদ।